দর্শক, ঈদ মোবারক। শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে থাকছি আমি শাওন দত্ত। ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় ঢল নেমেছে সাধারণ মানুষের। নানা বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানা প্রাঙ্গণে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ আনন্দ হবে মন খুলে। আয়েশি ভোজনে ব্যস্ত বাঘ আর বাঘিনী। খাবার শেষে পায়চারি খাঁচা জুড়ে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের সব ভিড় যেন এই এক জায়গায় এসে থমকে গেছে। বাঘ দেখছি, কুমির দেখছি, অনেক কিছু দেখেছি। আমি বানর দেখছি, বাঘ দেখবো। আমি বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, মানে কুমির দেখলাম, অনেক মজাই লাগছে আমার। চিড়িয়াখানায় ঢুকতেই প্রথম দেখা যাদের সঙ্গে, তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। চৈত্রের সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। ঈদের দ্বিতীয় দিনে বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। ভ্যাপসা গরম আর পথের ক্লান্তি সবকিছুই যেন তুচ্ছ ঈদ আনন্দের কাছে। মানে এত মানুষ যে আজকে আসবে কল্পনা করিনি। কত মানুষ, এগুলো দেখে আরো বেশি ভালো লাগছে। আমার জন্মের পরে মনে হয় এত সুন্দর ঈদ কোনো সময় উপহার পাইনি। অনেক ভিড় হলো, অনেক আনন্দ লাগতেছে। বাচ্চা কাছে নিয়ে আসছে, সবসময় তো আসা হয় না। চিড়িয়াখানার এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্য প্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শনার্থীদের। সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। বান্দর দেখছি, হরিণ দেখছি। আমি প্রথমবার আসছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। স্বামী সন্তান নিয়ে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, সেই প্রত্যাশা কর্তৃপক্ষের। মানুষের এই ঢল দেখে বোঝার উপায় নেই আজ ঈদের দ্বিতীয় দিন। এবারে ঈদের ছুটি লম্বা, ফলে মানুষের হাতে সময়ও অনেক। তাই ধীরে ধীরে আরও জমে উঠবে ঈদ আনন্দ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দেশবাসী ঈদ আনন্দে মাতোয়ারা। তাদের ঈদ আনন্দের খবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যমুনা ফিউচার পার্কে রয়েছেন। ঈদ বিনোদনের খবর আমাদেরকে জানাবেন শওকত মঞ্জু শান্ত। শান্ত, ঈদের দ্বিতীয় দিন ফিউচার পার্কে দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন, কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন বিস্তারিত। শাওন, বিকাল থেকে অসংখ্য মানুষ আসতে শুরু করেছেন। সব বয়সী অভিভাবকরা এসেছেন তাদের সন্তানদেরকে নিয়ে, এবং যমুনা ফিউচার ওয়ার্ল্ডে এই ছোট বাচ্চাদের জন্য একটা ইভেন্টও করা হয়েছে, যেখানে ম্যাজিক শো হয়ে গেল কিছুক্ষণ আগে, এবং অভিভাবকদের জন্য বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে ছোট ছোট জাদুকর যারা হতে চায়, জাদু করতে চায়, তাদের জন্য বেশ কিছু আইটেম রাখা হয়েছে। তারা এখান থেকে কিনে নিতে পারবে, হয়তো বা ফ্যামিলিতে গিয়ে জাদুকর সাজার একটা মজা তারা পাবে। এর পাশাপাশি যদি বলি, রাইডের মজা কিন্তু রয়েছে। বেশ কিছু এক্সাইটিং রাইড রয়েছে ফিউচার ওয়ার্ল্ডে। প্রত্যেকটি রাইডে তারা কিন্তু অংশগ্রহণ করছেন, এবং অভিভাবকদের সাথে কথা হচ্ছিল, তারাও কিন্তু ছোটোবেলায় ফিরে যাওয়ার যে একটা সুযোগ, সেটিও কিন্তু কাজে লাগাচ্ছেন। বলছিলেন যে এই যে দোলনা, সেই দোলনায় কিন্তু ছোটরা ওঠার পরে বড়রাও চেয়েছেন যে একবার উঠে দেখতে যে আসলে সেই আনন্দটা কেমন। বলতে হবে যে প্রত্যেকটি রাইড এবং যে গেমসগুলো আছে সেই গেমসে অংশগ্রহণ করছে সবাই। সেই সাথে সন্ধ্যার পরে কনসার্টের আয়োজন রয়েছে। অর্থাৎ বলতে হবে যে ঈদের যে একটা স্পেশালিটি, সেই স্পেশালিটি তারা রাখার চেষ্টা করেছেন, এবং সেইভাবেই আয়োজনটা সাজানো হয়েছে। এবং আয়োজকদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আসলে ঈদের এই সময়টাতে ঢাকা শহরে মানুষজন কোথায় যাবে বা কিভাবে আনন্দ আয়োজন করবে, সেই জিনিসটা অনেকে খুঁজে পান না। কিন্তু যমুনা ফিউচার পার্কে যেহেতু একই ছাদের নিচে সকল ধরনের আয়োজন রাখা হয়েছে, ফিউচার পার্ক হয়ে উঠেছে সবার জন্য একটা নিরাপদ গন্তব্য, এবং এখানে এসে তাদের ঈদের আয়োজনটা তারা খুব ভালোভাবে মাতিয়ে তুলতে পারছেন। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু যেতে চাই সহকর্মী শাকিল হাসানের কাছে। তিনি রয়েছেন বিজয় সরণি এলাকায়। শাকিল, ঈদ আনন্দ মেলায় দর্শনার্থীদের সাড়া কেমন দেখছেন? ঈদের দ্বিতীয় দিন, নগরবাসীর জন্য এখনও উদযাপনের অনেক কিছু বাকি রয়েছে। গতকাল যেহেতু
ঈদের দিন ছিল, এ কারণে হয়তো অনেকেই ঘর থেকে বের হননি, বা যারা বের হয়েছেন তারাও বিকেলের পর বা সন্ধ্যার দিকে বের হয়েছেন। আর ঢাকাতে এমনি ঈদ বিনোদন কেন্দ্র বা ঘুরে বেড়ানোর জায়গার একটি সীমাবদ্ধতা রয়েছে, পাশাপাশি শিশুদের উপযোগী জায়গারও খুব স্বল্পতা রয়েছে। এই কারণে কিন্তু রাজধানীর খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা নব থিয়েটার, যে নব থিয়েটারে হচ্ছে শিশুদের জন্য খুবই উপযোগী এবং শিশুরা এখানে ঘুরে বেড়াতে বা সময় উদযাপন করতে তারা পছন্দ করে। এই কারণে পরিবারের স্বজনদের সঙ্গে কিন্তু তার শিশুরা বেশিরভাগই এখানে এসছে, তারা এখানে হচ্ছে আনন্দটা উপভোগ করছে ঈদের দিনের। পাশাপাশি এর পরে রয়েছে সামরিক জাদুঘর, সেই সামরিক জাদুঘরেও কিন্তু অসংখ্য মানুষ গিয়েছে। আমরা দেখেছি যে এরপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, সেখানেও অসংখ্য মানুষ রয়েছে, শিশুরা রয়েছে। পাশাপাশি চিনমতি সম্মেলন কেন্দ্রের ঈদ মেলায় অসংখ্য মানুষ গিয়েছেন। সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনেক মানুষকে আমরা দেখেছি হাতির ঝিলের অনেক মানুষকে এই ঈদকে উদযাপন করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তারা কিন্তু ঘুরতে এসছেন এবং নিজেদের মতো করে ঈদটাকে উদযাপন করছেন। শাকিলা, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর পর্যটন স্পটগুলো। পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর স্পটগুলো। উপরে সারি সারি পাহাড় আর মেঘের মাখামাখি, নিচে বয়ে চলা জলের ধারায় বিছানো সাদা পাথর। ঈদে 9 দিনের ছুটি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার বন্ধুবান্ধব নিয়ে সিলেটের উল্লেখযোগ্য স্পটগুলোতে ছুটছেন পর্যটকেরা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট। গতকালকে আমরা ঈদে ছিলাম জাফলংয়ে, আজকে এখানে অনেক সুন্দর প্লেস। এবার এই ফার্স্ট বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা ঢাকা থেকে ঈদ করতে আমার বাসায় আসছে, আমি সিলেটে থাকি, তো আর কি মোটামুটি খুব সুন্দর, ওরা খুব উপভোগ করতেছে এই ঠান্ডা পানি। বন পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বেড়েছে পর্যটকদের সমাগম। যেহেতু বাচ্চা নিয়ে আসছি, বিশেষ করে কিডস জোনটা অনেক ভালো লাগছে, পাশাপাশি ঝুলন্ত ব্রিজ সব জায়গায় মানে একদম কালারফুল, খুব সুন্দর করে সাজিয়েছে। এবার সবার আনন্দের সাথে বাচ্চাদের আনন্দ মিশে একাকার হয়ে গেছে। সকাল থেকে পর্যটকের মোটামুটি সমাগম ছিল, এখনো পর্যন্ত হচ্ছে 2000+ হয়েছে। আর আমরা আশা করতেছি যে এই সমাগমটা বেশ কিছুদিন থাকতেছে। অবসর কাটাতে বাঙালির পছন্দের শীর্ষে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের ছুটি কাটাতে উপচে পড়া ভিড় সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে। সুন্দর একটা প্লেস, প্রাকৃতিক হাওয়া, সাগরের বড় বড় ঢেউ, অনেক ভালো লাগে। সপরিবারে কক্সবাজার এসেছি, আমাদের ভীষণ মজা লাগছে, ভালো লাগছে, উপভোগ করছি বিষয়টা। মনের অবসাদ, ক্লান্তি, কর্মব্যস্ততার এগুলোর যে একটা ক্লান্তি আসে, সেটা থেকে রিফ্রেশ হয়ে আবার নতুন করে যার যার কাজের জায়গায় ফিরে যাব। রাজশাহীতেও ঈদ আনন্দে মেতেছে সব বয়সী মানুষ। পুঠিয়া রাজবাড়ি সহ 3তলা হাওয়াখানা ভবনেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। উচ্ছ্বাস আনন্দ বিনোদন কেন্দ্রগুলোতেও। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হাজারো দর্শনার্থীর ভিড়। মেতে উঠেছেন ওয়াটার কিংডমে, চড়ছেন কেবল কার, ক্রাই ট্রেন সহ বিভিন্ন রাইডে। প্রথমবার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি, মজা লাগছে, অ্যান্ড এখানকার পরিবেশটাও খুবই ভালো। আমরা শহরে থাকতে বোরিং হয়ে গেছি, এখানে এসে এতটাই ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। ঈদ বিনোদন ঘিরে দেশের বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এবারে ঢাকার বাইরের ঈদ আয়োজনের খবরাখবর জেনে নেব। আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। এখন শুরুতেই খুলনা জাতিসংঘ শিশু পার্কে রয়েছেন প্রবীর বিশ্বাস, যাব তার কাছে। প্রবীর, মেলায় কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমে বলি শাওন, মেলাতে যত সময় যাচ্ছে অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসছে, তত বেশি মানুষের সমাগম হচ্ছে। আমরা এর আগের সংবাদে যে ভিড়টা দেখিয়েছিলাম, এখন তার থেকে ভিড় অনেক বেশি। অর্থাৎ মেলার যে প্রাঙ্গণটি রয়েছে এই পার্কের, সেটি আসলে তিল ধারণের কোনো ঠাঁই নেই। সব জায়গাতেই লোকে রোকারণ্য। বিশেষ করে শিশু কিশোররা এখানে ভিড় করেছে, তবে তাদের সাথে তাদের মা বাবা বা অন্য কোনো অভিভাবক তারাও কিন্তু ভিড় করেছে। মেলা কেমন লাগছে? কি কি দেখছো তুমি মেলাতে? সুন্দর লাগছে। দেখেছো? সুন্দর লাগছে। তুমি কি কি দেখেছো? সুন্দর লাগছে। সুন্দর, অনেক কিছু দেখেছো? আমি ওই যে ডাইনোসর
দেখেছি। ডাইনোসর দেখেছে শাওন, এবং সবকিছু ভালো লাগছে। আমরা যদি একটু মেলায় ঘুরে দেখাই যে মেলার আয়োজনটা, আপনি যে প্রশ্নটি করেছিলেন, মেলায় নাগরদোলা, ঘোড়ার দোলা, নৌকা দোলা, ডাইনোসরে ঘোরা যায়, ঘোড়ার পিঠে, হাতির পিঠে ঘোরা যায়, এমন নানা জিনিস শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এই মেলায় আনা হয়েছে। আর এর সঙ্গে তো নানা ধরনের খাবার রয়েছে, বিশেষ করে বিভিন্ন শরবত রয়েছে, তারপরে পাঁপড় ভাজা সহ অন্যান্য যে সমস্ত জিনিস মেলাতে পাওয়া যায় আর কি, বাদাম ভাজা থেকে শুরু করে সব কিছুই মেলায় কিন্তু আনা হয়েছে। কেনাকাটার জন্য অনেক কিছু আছে। তারপরে আমরা আগে একটু দেখাই যে মেলায় আসলে মানুষের কতটা ভিড় রয়েছে, এবং মানুষ যে খেলাধুলাগুলো উঠছে সেটি আসলে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে, এই পাশটা অল্প একটু দেখাবো আমরা, মানুষ এই খেলনাতে নাগরদোলে ওঠার জন্য মানুষের যে ভিড়, যে লাইনটা দিয়েছে দেখতে পাচ্ছেন, দীর্ঘ লাইন, হয়তো আধা ঘন্টা পর অপেক্ষা করার পরে 6 গুল্লি বা 8 গুল্লি সুযোগ পাবে, তারপর তারা উঠবে। তবে এই বিনোদনের মধ্য দিয়ে নগরবাসী সেই ঐতিহ্য খোঁজার চেষ্টা করছে, ভালো লাগা, ভালোবাসা এবং ঈদকে আরও মোহনীয় করা তোলার চেষ্টা করছে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। এবার একটু রাজশাহীর পুঠিয়া উপজেলার খবর জেনে নেব। পুরাতাত্ত্বিক নিদর্শন শিব মন্দিরে রয়েছেন তারেক মাহমুদ। তারেক, দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের বেশ ভিড়, আপনি আগেও দেখিয়েছেন, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাওন, আমি শিব মন্দিরে একটু আগে ছিলাম, সেখান থেকে এখন এসেছি আমি গোপাল মন্দির, আহ্নিক মন্দির এবং বড় আহ্নিক মন্দির যেটি রয়েছে, ছোট এবং গোবিন্দ মন্দিরে। এই রাজশাহীর যে পুঠিয়া উপজেলা, এই পুঠিয়া উপজেলা কিন্তু বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এখানে 15টি স্থাপনা, বিভিন্ন রাজবাড়ি সহ এই প্রায় কয়েকটি মন্দির রয়েছে। এছাড়াও এখানকে বিশাল বিশাল যে দিঘিগুলো রয়েছে, শ্যামসাগর, শিবসাগর এবং সহ বিভিন্ন নাম রয়েছে। এবং একটু আগে আমি যে তারাপুর হাওয়াখানা যেটি রয়েছে, রানী যেখানে যে ভবনটিতে হাওয়া খেতেন, বিশাল 2টি দিঘির মাঝে একটি হাওয়াখানা রয়েছে, 4 তলা বিশিষ্ট, সেখানে ছিলাম। প্রত্যেকটি জায়গাতে মানুষ পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছেন ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে, এবং এই যে নিদর্শনগুলো সেগুলো উপভোগ করছেন। সেই সাথে সাথে এখানকার সারাদিনের ক্লান্তি শেষে, সারাদিনে যে রোদ ছিল, গরম ছিল, বিকেল 5টার পরে রোদ এবং গরমের প্রবণতা কিন্তু অনেকটাই কমে যায়। এখন ঠান্ডা বাতাস এবং চারিদিকের যে সবুজ প্রকৃতির সাথে এই যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলোর যে সৌন্দর্য, সেগুলো কিন্তু পরিবার পরিজন নিয়ে শুধু রাজশাহী 9টি উপজেলা নয়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং বগুড়া, নাটোর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, কয়েক হাজার মানুষ এসেছে। যেহেতু 15টি স্থাপনার চারিদিকেই আমি দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন নিয়ে মানুষজন এসেছে এবং তারা কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করছে এবং ঘুরে বেড়াচ্ছে তাদের পরিবার পরিজন এবং প্রিয় মানুষদের সাথে। শাওন। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে চলছে 3 দিনের বিশেষ আয়োজন। ঈদের পরদিন বন্দীদের বাড়ি থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয়। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে উপচে পড়া ভিড় ছিল বন্দীর স্বজনদের। বাসার খাবারের পাশাপাশি 5 মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ পান। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি বন্দীদের স্বজনরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঈদ আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। কারাগার, অপরাধ, বন্দী, কোনো কিছুই বোঝার বয়স হয়নি ছোট্ট শিশুটির। লোহার বেষ্টনীর ওপারে বাবা মা সঙ্গে করে নিয়ে এসেছেন দেখা করাতে। ঈদে কারাবন্দী স্বজনদের সঙ্গে দীর্ঘ সময় দেখা করার সুযোগ আসে পরিবারের। বছরে 2 ঈদেই সুযোগ থাকে বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়ার, আর এ সুযোগ হাতছাড়া করতে চান না কোনো বন্দীর স্বজন। এজন্য ভোর থেকেই কেন্দ্রীয় কারাগারে খাবার জমা দেওয়ার ভবনে প্রায় 8000 বন্দীর দীর্ঘ লাইন। বাইরের খাবার দাবার লইছি, গোস মাছ লইছি, বাইরের জন্য আইছি, গরুর গোস এমন কয়েক পদ তরকারি মিলে ভাত হইতেছে। বাড়িতে আমরা বাড়িতে করে খাবার দিচ্ছি আমার ছেলের জন্য। খাবার দেওয়ার পর ডাক পড়ে বন্দীদের সঙ্গে দেখা করার। 2টি ভবনের মোট 16টি ইউনিটে ব্যবস্থা আছে সাক্ষাৎ করার। কেউ চাইলে টেলিফোনে কথাও বলতে পারেন স্বজনদের সঙ্গে। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি সাক্ষাৎকারীরা। বছরের একটা দিন আমরা খাওয়ান দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার ভিতরে থাকে। আজকে সুষ্ঠু মতে দেখা হয়েছে, আল্লাহর মতো ভালোই আছে, এই জন্য সব পরিবার আছে। বাড়ির খাবারও একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই পৌঁছাতে হয় বন্দীদের কাছে।
প্রথমে কারারক্ষীদের কাছে নির্ধারিত টোকেনের বিপরীতে খাবার জমা দেন স্বজনরা। এরপর সেই খাবার পরীক্ষা নিরীক্ষার পর পাঠানো হয় কারা অভ্যন্তরে। সেখানে আরেক দফা পরীক্ষার পর দেয়া হয় বন্দীদের। তবে চাইলেই সব ধরনের খাবার দেয়া সম্ভব নয়। আজকে সামায় ঢুকতে দেয় নাই, ঈদের তো সামায় খায়। সারা রাত বসে খাবারগুলো রান্না করছি, 2 পোটলা বাইরে ফেলায় দিয়ে আসছি। সব খাবার গ্রহণ করছে না কারা কর্তৃপক্ষ, এমন অনুযোগ যখন করছেন স্বজনরা, ঠিক তখনই এক নারী ধরা পড়েছেন মাদকসহ, যিনি মাংসের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় মাদক সরবরাহ করার চেষ্টা করেছেন বন্দীকে। কারা কর্মকর্তারা বলছেন, বন্দী ও তাদের স্বজনদের ঈদকে আনন্দময় করতেই এমন আয়োজন করা হয় কারাগারে। ঈদের 3 দিনই বন্দীরা ওদের যে রেগুলার রুটিন যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের বাইরে একটা বিশেষ সাক্ষাৎ করতে পারবে আত্মীয় স্বজনের সাথে। আর বন্দীরা সপ্তাহে 1 দিন মোবাইলে কথা বলে, তার বাইরে 5 মিনিট মোবাইলে কথা বলতে পারবে। এটা হচ্ছে ঈদের জন্য স্পেশাল ওদের জন্য আয়োজন। ওই যে লিকুইড খাবারগুলো তো চেক করা একটু মুশকিল, লিকুইড জিনিসের সাথে কিছু মাদক জাতীয় কিছু যেতে পারে, অনেক খাবার যাচ্ছে না, এগুলো মানে নিরাপত্তার স্বার্থেই যতটুকু করা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। এর আগে ঈদের দিন সকালে কারাবন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত, আর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কারাগার শুধুমাত্র একজন অপরাধীকে বন্দী রাখার কোনো জায়গা নয়, এটি এক ধরনের সংশোধনাগার। আর তাই যারা এই কারা অন্তরীণ হন, তারা যখন বের হবেন তখন অন্তত শুদ্ধ হয়ে যাতে বের হতে পারেন, সেমুখী কার্যক্রম আরও জোরদার করা উচিত বলে মনে করেন বন্দীদের স্বজন, কারা কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। আওয়ামী লীগের আমলে গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য এবারের ঈদটা অন্যরকম আনন্দের, কারণ গুমের নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই এখন পলাতক। এই আনন্দটা 16 কলায় পূর্ণ হতো যদি গুমের শিকার সবাই ফিরে আসতো। তথ্য উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বজনরা এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিরোধী দলের নেতাকর্মীকে গুম করে অনেককে ভারতে পাচার করে দেওয়া হয়, সেই ভারতে থেকে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। রাজধানীর শাহিনবাগে সাজেদুল ইসলাম সুমনের বাড়ি। গাছপালা ঘেরা এই উঠান থেকেই যাত্রা শুরু সারা দেশে গুমের শিকার পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাকের। এই বাড়ির খোলা বারান্দায় বসে এখনও ছেলের অপেক্ষায় সুমনের বৃদ্ধ মা। জীবন সায়ান্নে এসে ভীষণ আকুতি, সন্তানের ভাগ্যে কি ঘটেছে সেটাও কি অন্তত জানতে পারবেন না? বিএনপি নেতা সুমনের বাড়িতে গুম হওয়া পরিবারগুলোর স্বজনদের জন্য ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় বিকেলে, যেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেন। মাহফুজ সহ অন্য ছাত্রনেতা ও আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বজনরা জানান, এখন সময় গুম খুনের দ্রুত বিচার। যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়েরও হদিস না পাবো, ততক্ষণ পর্যন্ত বিগত 1.5 যুগ যেইভাবে দিয়েছিলাম তারও 100 গুণ বেশি জোর নিয়ে রাস্তায় থাকবো। প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। কেন আমার ভাইকে গুম করা হয়েছে এবং কারা জড়িত? আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল, যাতে আমাদের বাবাদের এত দিনের পর দিন, বছরের পর বছর এভাবে গুম করে রাখলো। শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, এখন মানবাধিকার নিয়ে ইচ্ছে মতো কথা বলা যায়, অথচ গুমের শিকার মানুষদের নিয়ে 16 বছর কথা বলার কেউ ছিল না। একটা বিড়ালের অধিকার নিয়ে আমরা এখন কথা বলতে পারি। গতকালকের এত বড় আনন্দ মিছিল হয়েছে, সেখানে হাতিকে ব্যবহার করা যাবে কি যাবে না সেটা নিয়েও কিন্তু ঢাকাবাসী কথা বলছে। অথচ গত 17টা বছর মানে আমার বাচ্চা, আমার ছেলেটা, আমার ভাইটা নাই, কিন্তু আমাকেও অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করছেন এই কথা জিজ্ঞাসা করার মতো কোনো অধিকার ছিল না। তথ্য উপদেষ্টা বলেন, গুম খুন ছিল শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত। গুম পরিবারের স্বজনরা মায়ের ডাকের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা অগ্রসৈনিক। এই সংখ্যা তো আসলে হাজারের উপরে, এবং অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায় না। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর কখনো দাঁড়াতে দেওয়া হবে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, গুমের রাজনীতি আর কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভ্যাপসা গরম বিরাজ করছে প্রকৃতিতে। দিনভর রাজধানীর আকাশে সূর্যের দেখা খুব একটা না থাকলেও উত্তাপে ভাটা পড়েনি। মেঘাচ্ছন্ন আকাশ নামাতে পারেনি কাঙ্ক্ষিত বৃষ্টি।
ঈদের ছুটিতে এই গরমে ঘুরে বেড়াতে বের হচ্ছে নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে 6 এপ্রিলের পর থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসব্যাপী রোজার পর শাওয়ালের ঈদ। উৎসবের এই সময়ে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের কমতি ছিল না দিন জুড়ে। তাতে অবশ্য দমে যায়নি নগরবাসী। ঘুরতে বের হয়েছেন যথারীতি। কালকে সূর্য উঠছে, কিন্তু কালকের থেকেও আজকে সূর্যর দেখা পাই নাই, কিন্তু অনেক প্রচন্ড গরম পড়তেছে আগের থেকেও অনেক। গতকালকার তুলনায় আবার আজকে একটু গরমটা কম, যেমন আজকের জন্য ঘুরতে বের হয়েছে আর কি। ফার্স্ট টাইম তো গরম কম ছিল, মানে তারপর লাস্টের দিকে একটু বেশি ছিল, আর কালকে তো অনেক ছিল গরম। রোজার বেশিরভাগ সময় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করলেও চৈত্রের এই সময়ে ভ্যাপসা গরমের ভোগান্তি পোহাতে হচ্ছে। শীতল পরশ পেতে অনেকে দল বেঁধে গোসল করতে ছুটে গেছেন রাজধানীর জলাধারগুলোয়। আজকে আসছি যেহেতু গরম, সবাই মিলে একটা পরামর্শ করছি আজকে যে জায়গায় একটা গোসল করবো। কালকেও আসছিলাম, আইসা ঘুরে গেছি, তবে গোসল করতে পারি নাই, কালকে ঈদ গেছিল, এই জন্য আজকে আসলাম, আইসা গোসল করলাম। রোজার আগে এত গরম ছিল না, ঠান্ডা ছিল, এই রোজার পরে আর কি অনেক গরম বাইরে গেছে। রোদ নেই আকাশে, কিন্তু গরম আছে, গরমটা ভাবসা গরম, এবং রমজান থেকে একটু বেশি মনে হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে শুধু সিলেট ও নেত্রকোনায়। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। 6 এপ্রিল থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আজকে গত 24 ঘন্টা হয়েছে এবং এটা আজকেও অব্যাহত থাকতে পারে। আগামী পরশুদিন একটু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপর 6 তারিখ থেকে সারা দেশেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তখন থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় হয়তো মৃদু তাপপ্রবাহ থাকতে পারে, তবে ওভারঅল তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে 6 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জোয়ারের কারণে সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বেড়িবাঁধের কাছে বিকল্প রিং বাঁধ দেওয়া সম্ভব হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বাঁধের ভেঙে যাওয়া অংশ ঘিরে মাটি ভরা জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু করা হয়, তবে জোয়ারের তোড়ে সেই কাজ থামাতে হয়েছে। আগামীকাল থেকে আবার শুরু করা হবে রিং বাঁধের কাজ। গতকাল সকাল 8:30টার দিকে আনুলিয়া ইউনিয়নের বিছট এলাকায় জোয়ারে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 200 ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানি ঢুকে প্লাবিত হয় 9টি গ্রাম, তলিয়ে যায় কৃষি জমি ও বহু মাছের ঘের। আমাদের টিউ আছে, রোল আছে, জনবল আছে। এখন আমাদের দরকার হচ্ছে বল গেট। এই যে ধীরে ধীরে এগিয়ে আসছে, এই বল গেট যদি আমরা 5টা-6টা ব্যবহার করতে পারি, কাল এবং পরশু দিনের ভিতরে আমরা এখানে পানি ভিতরে যাতে প্রবেশ না করতে পারে এই চেষ্টা আমরা করব। এলইডি টিভি বিক্রি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে রাজধানীর মিরপুরে। সেই হাতাহাতির রেশ ধরেই সংঘর্ষে জড়ালো হবিগঞ্জ লাখাইয়ের 2 গ্রামের বাসিন্দারা। আহত 30 জনের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হলেও পুলিশের অভিযানে সটকে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঈদের দ্বিতীয় দিন সকালে এভাবেই সংঘর্ষে জড়ায় হবিগঞ্জ লাখাইয়ের পূর্ব তেঘরিয়া গ্রামের 2 পক্ষের লোকজন। পুলিশ জানায়, ওই এলাকার আব্দুল মুকিত ও রুকন মিয়া ব্যবসার কারণে দীর্ঘদিন ঢাকার মিরপুরে বসবাস করেন। সম্প্রতি মিরপুরে পুরাতন এলইডি টিভি বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। ঈদের ছুটিতে এলাকায় ফিরলে ঘটনাটি নিয়ে মুকিত মিয়া ও রুকন মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করে স্থানীয়রা। বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঢাকাতে টিভি নিয়ে গেঞ্জাম হয়েছিল, ওই যে এলইডি টিভি আছে না, জি, সেকেন্ড হ্যান্ড টিভি বিক্রি করা নিয়ে গেঞ্জাম। ওই গেঞ্জাম আইসা ওই যে আপনার মুকিত গ্রুপ যেটা, ওই গ্রুপের লোকে রুকনের গ্রুপের লোকের বাড়িতে ফলাফি করলে ডাকাডাকি করছে আর কি। সংঘর্ষে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেলে। খবর পেয়ে হাসপাতালেই অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। চিকিৎসাধীন অনেকেই সটকে পড়ে। সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পৌঁছায় লাখাই পুলিশ। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটকও করে তারা। আমি হাজির এসে যাই, আমার পুলিশ শান্ত নিয়েছি, এখন পরিস্থিতি স্বাভাবিক। মোটামুটি কিছু টিকল অস্ত্র, কিছু আসামি ধরা পড়ছেন, দোষী এটা পুরো হিসেবটা নিতে পারতেছে না, পরে দিতে পারবো আর কি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।
এদিকে ধান শুকানোর জায়গা দখল নিয়ে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 25 জন। সকালে শান্তিগঞ্জের শিমুলবাগ ইউনিয়নের রঘুনাথপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মুক্তার আলী ও শাহ আলমের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলছিল। খাস জমিতে ধান শুকানোর জায়গা দখল নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা জানায় বাড়ির পাশের জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির, তাকে বাধা দেয় চাচাতো ভাই গাউস ফকির। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি, পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে আহতদের মধ্যে 12 জনকে জেনারেল হাসপাতালে, গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরপর 3টি পরিবহন বিমানের মাধ্যমে ত্রাণ সামগ্রী ওষুধ পাঠানো হয়েছে। দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 8 টন শুকনো খাবার, পানি, 4 টন ওষুধ, 1 টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং তাঁবু পাঠানো হয়েছে। এই অভিযানে মোট 55 জন উদ্ধারকর্মী, চিকিৎসক রয়েছেন। এছাড়া 37 জন ক্রু সদস্য অংশ নিয়েছেন। এর আগে রবিবার বাংলাদেশ প্রথম দফায় জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং মেডিকেল টিম পাঠিয়েছিল। উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও 15 টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 2700, আহত 4500-এর বেশি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি, ক্ষয়ক্ষতির তথ্য হালনাগাদ করে মঙ্গলবার এমনটা জানিয়েছে জান্তা সরকার। এখনও নিখোঁজ কমপক্ষে 441 জন। দুর্ঘটনার 3 দিন পার হয়ে গেলেও ধারণা করা হচ্ছে অনেকেই চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর সংখ্যা প্রাণহানি ছাড়াতে পারে 10,000। এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় এক সপ্তাহে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার। গেল শুক্রবার 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে, যা অনুভূত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত 7টি দেশে। গাজা ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 34 ফিলিস্তিনি। এদের মধ্যে 12 জন একই পরিবারের সদস্য। উপত্যকার গাজা সিটির একটি আবাসিক এলাকায় বিমান হামলায় প্রাণ যায় তাদের। ঈদ উপলক্ষে একসাথে অবস্থান করছিলেন তারা। ভয়াবহ হামলার মাঝেই নতুন করে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু স্থান খালি করার নির্দেশনা দিয়েছে তেল আবিব। ফলস্বরূপ আরও একবার রাফার পথে হাজার হাজার ফিলিস্তিনি। এদিকে জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ স্বল্পতা। যুদ্ধবিরতি ভেঙে লাগাতার 15 দিনের মতো চলছে ইসরায়েলি আগ্রাসন। প্রায় 1.5 বছর ধরে চলমান এই নৃশংসতায় প্রাণ গেছে 50,000-এরও বেশি ফিলিস্তিনির। এবার গাজায় স্থল অভিযানের ভয়াবহ ভিডিও প্রকাশ করল ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ওই অভিযান চালানো হয় ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে। গাজার উত্তরাঞ্চলে এই তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। ভিডিওতে দেখা যায় ট্যাঙ্ক থেকে একের পর এক গোলা ছড়ছে IDF। এর পাশাপাশি ভারী মেশিনগান থেকে চলে নির্বিচার গুলি। পদাতিক সেনারা প্রতিটি সড়কে তল্লাশি চালিয়ে গুলি করে হত্যা করে ফিলিস্তিনিদের। তেল আবিব বলছে হামলায় 50 জন নিহত হয়েছে। আর এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।